নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সারা দেশে র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। দুপুরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, বাংলা বর্ষকে বরণ করে নিতে রমনা বটমূল ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় র্যাবের ডগ স্কোয়াড দিয়ে পুরো বটমূল এলাকা তল্লাশি চালানো হয়। যে কোনো নাশকতা এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান র্যাব প্রধান। বলেন, ইফটিজিং সহ সাইবার ক্রাইম ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর পাশাপাশি সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলেও জানান র্যাব প্রধান। পেট্রোল টিম সহ সর্বমোট পূর্বের বছরগুলো ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ দেশব্যাপী উদযাপিত হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বিএনপি সরকার জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে জনগণকে সাথে নিয়ে শিগগিরই জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য আন্দোলন করা হবে বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের নেতারা। সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে 11 দলীয় ঐক্য আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নেতারা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কেবল ক্ষমতার পালা বদলের জন্য জুলাই আসেনি, হাজারো মানুষ জীবন দেয়নি। একটি মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করা হবে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় ঐক্যকে নষ্ট করছে, যার পরিণতিও তাদের ভোগ করতে হবে। অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের টাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে এক সেকেন্ড নয়। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট কালু সালাম, এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেল। কিন্তু এর আগে এই সংসদের জমিদারিও কারো মানব না এবং কারো কাছে বন্ধকও দেব না। অনেকে বলছেন আন্দোলন শুরু করতে হবে, এটা কি? এটা আন্দোলনের অংশ। জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব সেই আলোচনা ঐক্যমত কমিশনেই হয়েছিল। ফলে প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইস্তেহার দেওয়া সেই ইস্তেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তেল সরবরাহ সংকটের কিছুটা প্রভাব পড়ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। পর্যাপ্ত তেল পাচ্ছে না পেট্রোল পাম্পগুলো। রাজধানীর বেশ কিছু পাম্প বেশিরভাগ সময় তেল সরবরাহ করতে না পারায় নির্দিষ্ট কিছু পাম্পে অস্বাভাবিক গ্রাহক চাপ সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন জ্বালানি তেল ক্রেতারা। সংকট মোকাবেলায় রেশনিং করেও হিমশিম খাচ্ছেন পাম্প মালিকরা। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর পাম্পগুলোর গ্রাহক ভোগান্তির চিত্রের কোনো পরিবর্তন নেই। দীর্ঘ সারি দিয়ে অপেক্ষা করেও তেল পাবেন না এমন শঙ্কায় রয়েছেন ক্রেতারা। কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেন বাইকাররা। নিরুপায় হয়ে অনেক দূর থেকে এসে যেসব পাম্পে সরবরাহ রয়েছে এমন পাম্পে এসে তেল নিতে হচ্ছে তাদের। অন্য পাম্পে পাওয়া যাচ্ছে, কিন্তু অন্য পাম্পে খুব স্লো। এখানে একটু দ্রুত হয়, 3-4টা লাইনে যায়। তো আমার বাসা মিরপুর। আমার বাসা উত্তরাতে, আবদুল্লাহপুর পাম্পে দাঁড়াইছি। 4 ঘন্টা দাঁড়ানোর পরে আমি আশা পাচ্ছিলাম না যে তেল পাবো, কারণ ওখানে বিশৃঙ্খল ছিল। যাদের দৈনন্দিন তেল প্রয়োজন তারা পড়েছেন বেশি বিপাকে। না ভাই, অন্যান্য পাম্পে পাই নাই, এই সকাল থেকে ঘুরতে ঘুরতে এখানে এসেছি। ভোগান্তি হইতেছে, যার কারণে আমাদের কাজ কামে অনেক অসুবিধা হইতেছে, সংসার নিয়ে অনেক পেরেশানিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে তেল সংকটের আশঙ্কা থাকলেও এতদিন বরাদ্দকৃত তেল পেয়েছেন পাম্প মালিকরা। তবে এখন আর আগের মতো বরাদ্দ পাচ্ছেন না তারা। গভর্নমেন্ট যা তেল দেয় তার 3 গুণ চাহিদা, আমি কি করবো বলেন? কিছু করার নাই। এমন একটা, আমি মালিক, হোল বাংলাদেশ সেন্ট্রাল কমিটির সমিতির সভাপতি, আমি রাস্তায় দাঁড়ায় কাজ করতেছি, নাহলে আমার পাম্প আক্রান্ত হয়ে যাবে। আমি কি করবো বলেন? সামনের দিনগুলোতে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছে পাম্প মালিক সমিতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আমদানিকৃত জ্বালানি সহ পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। এতে সরকারের জন্য আমদানি ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির সংকট নিরসনে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ এলএনজির সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। আলোচনায় বাজেট ঘিরে বেসরকারি খাতের প্রত্যাশা তুলে ধরেন ব্যবসায়ী সহ আর্থিক খাত সংশ্লিষ্টরা। এ সময় ডিসিসিআই এর পক্ষ থেকে রাজস্ব আদায়, আর্থিক খাতের সংস্কার এবং শিল্প ও বাণিজ্য খাত নিয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসার সহজীকরণ ও বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদহার কমানো সহ আসন্ন বাজেটে বিনিয়োগকারীদের জন্য করের চাপ কমানোর আহ্বান জানানো হয়। বাংলাদেশে কোনো স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নাই। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। পহেলা বৈশাখে নতুন বছরের প্রথম দিনে কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব আমেজ। টাঙ্গাইলে কৃষক সমাবেশে বক্তৃতা করে কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা। হাসান মাহমুদের রিপোর্ট। সবুজ শ্যামল বাংলার বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সতেজ সোঁদা মাটির মমতায় যে নয়ন জোড়ানো ফসলের হাসি, তার কারিগর কৃষক। দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষির রূপকার গ্রামীণ কৃষকের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখেই কৃষক কার্ড নিয়ে হাজির হচ্ছে বর্তমান সরকার। নিরন্ন কৃষকের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ, কৃষি কার্ড বিতরণ কর্মসূচি ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কৃষক সমাবেশে ভাষণ দেবেন, পরে উদ্বোধন করবেন কৃষি মেলার। প্রথম সারা বাংলাদেশে এই টাঙ্গাইল সহ 11টা পয়েন্টে ফ্রি পাইলটিং শুরু হবে, তারপরে গিয়ে র্যান্ডমলি কার্ড দেওয়া শুরু হবে। পুরা প্রজেক্ট শেষ করতে আমরা আশা করছি আগামী 4 বছরের মধ্যে সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ শেষ হয়ে যাবে। কৃষক কার্ড ব্যবহার করে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, মৎস্য, প্রাণীখাদ্য, কৃষি ঋণ, যন্ত্রপাতি এবং সরকারি প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা পাবেন। 3 ধাপে পর্যায়ক্রমে সারা দেশে সব কৃষক পাবে এই কার্ড। কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে ওনাদেরকে সরাসরি অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা যায়, কিভাবে তাদের কৃষি উৎপাদনকে আরও সহজতর করা যায়, মধ্যস্বত্বভোগীদের সংখ্যা তুলনামূলকভাবে কমিয়ে এনে কীভাবে কৃষি যে ভর্তুকি সেটি সরাসরি তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন করা যায়। আগামী আগস্ট পর্যন্ত 15 উপজেলায় পাইলট কার্যক্রম শুরু করা হবে, আর তা ধীরে ধীরে বিস্তৃত হবে সারা দেশে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গত কয়েক সপ্তাহে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা, যার মধ্যে অনেকেরই মৃত্যু হচ্ছে নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকা কর্মসূচিতে সমন্বয়হীনতা এবং ভিটামিন এ ক্যাপসুল বিতরণে দীর্ঘ বিলম্বই শিশুদের ঠেলে দিয়েছে এই স্বাস্থ্য ঝুঁকিতে। বিশেষ করে 9 মাসের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়া এবং অপুষ্টিজনিত সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 7 জনের মৃত্যু এবং 1371 জনের শনাক্ত করা হয়েছে। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। দীর্ঘদিন ধরে যে রোগটি ছিল প্রায় নিয়ন্ত্রণে, সেই হাম এখন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে। বিশেষ করে ঢাকা ও বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। জনস্বাস্থ্যবিদদের মতে সংক্রমণ বাড়ার পেছনের প্রধান কারণ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। নিয়ম অনুযায়ী প্রতি 6 মাস অন্তর ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার কথা থাকলেও গত 1.5 বছরে তা বিঘ্ন ঘটেছে চরমভাবে। ফলে সুরক্ষা বলয় ভেঙে পড়ায় আক্রান্ত হচ্ছে 9 মাসের কম বয়সী শিশুরাও। গত কয়েক বছর ধরে হামের টিকার কাভারেজটা বাংলাদেশে অনেক কমে গিয়েছে। যে কারণেই হোক, গত ইন্টারিম গভর্নমেন্ট তার আগে সরকার থেকে হামের ভ্যাকসিন কাভারটা কমে গেছে। হাম থেকে বাঁচতে গেলে একটাই চিকিৎসা, সে হলো প্রিভেনশন, অর্থাৎ হামের টিকা দিতে হবে, 95% কাভারেজ থাকতে হবে 2টা ডোজ মিলে।
তা আমার এই জন্যই হামের যেহেতু গত 2025-এ হামের কাভারেজ 2 ডোজে ছিল মাত্র অ্যারাউন্ড 60%, তার আগে আরটু কম ছিল। এই জন্যই হামের টিকা যেহেতু দেওয়া হয়নি, কম দেওয়া হয়েছে, সেই জন্য হামের প্রকোপটা বেড়ে গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে প্রাণ হারানো শিশুদের বড় অংশই অপুষ্টির শিকার। বিশেষ করে বরিশাল বিভাগে অপুষ্টির হার জাতীয় গড়ের চেয়ে বেশি হওয়ায় সেখানে হাম হয়ে উঠেছে প্রাণঘাতী। 6 মাস পর্যন্ত বা 9 মাস পর্যন্ত মার থেকে হামের প্রতিরোধটা বাচ্চারা পেয়ে থাকে, কিন্তু দুঃখজনক হতো এটা তার মানে মার থেকে ঠিকমতো বাচ্চারা এই হামের প্রতিরোধটা পাচ্ছে না। প্লাস বাংলাদেশে একটা জিনিস দেখবেন যে আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হারটাও কিন্তু কমেছে। আমার একটা যারা শুধুমাত্র বুকের দুধ খেয়ে থাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাদের কিন্তু হাম হওয়ার প্রবণতা কম থাকে। শুধু হাম না, অন্য নানা রকম রোগ যেমন তাদেরকে মুক্ত থাকতে পারে। হাম কেবল একটি সাধারণ চর্মরোগ নয়, বরং অবহেলায় এটি ডেকে আনতে পারে চিরস্থায়ী অন্ধত্ব কিংবা মৃত্যু। তাই জ্বর বা র্যাশের মতো লক্ষণ দেখা মাত্রই শিশুকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। বিকেলে নগরীর ধর্মসাগর পারস্থ নজরুল ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লাবাসীর প্রত্যাশা, কুমিল্লাবাসীর প্রয়োজন বিবেচনায় অ্যাডভোকেট তারিকুল ইসলামের সাংগঠনিক কার্যক্রম, তার নির্বাচনী কার্যক্রম, তার নির্বাচনী এই জার্নি সেটি পুরোটাই পরিচালিত করবে। কুমিল্লাবাসীর প্রত্যেকটা মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, যেভাবে গত আমাদের 43 জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আপনাদের বিপুল সমর্থন আমাদেরকে দিয়েছিলেন, আপনাদের প্রত্যাশা এবং অভিযোগ প্রার্থীগুলো আমাদের কাছে এসে বলেছিলেন, ঠিক একইভাবে আপনারা অ্যাডভোকেট তারিকুল ইসলামকে ঠিক সেভাবে আপনারা গ্রহণ করে নেবেন। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল বাংলা ভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ ফেসবুকে দেয়া পোস্টে বিএনপি চেয়ারম্যান বিশ্বের নানা সংকট এবং সংঘাতের কথা তুলে ধরে শান্তি, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি বলে মনে করেন। নতুন বছরে যার যার ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা এবং সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। জনগণের কল্যাণে নেয়া বিএনপি সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে তার পোস্টে। নববর্ষের শুভক্ষণে সংকীর্ণতা এবং স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানব কল্যাণের পথ অনুসরণ করার আহ্বান জানান তারেক রহমান। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈন এবং তার 6 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে মঈনের 4 জন সহযোগীকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানান, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রামের ফুপুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া বাকি 6 জনকে বিভিন্ন স্থান থেকে পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে ঢাকায় এনে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। গত 11 এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে 1 নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে না চাইলে আসামিরা ভয়ভীতি এবং হুমকি প্রদান করেন। চাঁদা দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। চাঁদা না দিলে তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে 3 দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে রাজধানী ইন্দিরা রোড খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে দ্বিতীয় জানাজায় আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছাড়াও আইনমন্ত্রী এবং সিনিয়র আইনজীবীরা অংশ নেন।
জানাজা শেষে তার কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় মরহুমের কর্মময় জীবনের নানা দিক বর্ণনা করতে গিয়ে আইনমন্ত্রী এবং সিনিয়র আইনজীবীরা বলেন, ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন একজন প্রথিতযশা আইনজীবী। তার সততা এবং আইনের ব্যাখ্যার যে গভীরতা ছিল তা যুগ যুগ আইন পেশার সাথে জড়িতদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। গতকাল বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন 89 বছর বয়সী ব্যারিস্টার শফিক আহমেদ।